5 তারিখের পরে আপা সাদ্দাম 5 তারিখের পরে বাংলাদেশে প্রথম প্রোগ্রাম 17ই মার্চ 17ই মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে রোজার মধ্যে প্রথম বাংলাদেশে যখন আওয়ামী লীগের উচ্চারণ করতে মানুষের ভয় পেত, তখন ছাত্রলীগের একটা প্রোগ্রাম হয়েছিল আপা আগারগা। ওই প্রোগ্রামে স্লোগান দিয়েছিল জুয়েল হাসান সাদ্দাম, যার কারণে জুয়েল হাসান সাদ্দাম 5 তারিখের পরে আওয়ামী লীগটাকে সুসংগঠিত করার জন্য তার ফেসবুক পেজে ঢুকলে আপা আপনি দেখতে পারবেন যে তার 5 তারিখের পরে তার অবদান। 5 তারিখের আগে তো অনেক হাইব্রিড এবং সুশীল লোকজন ছিল, কিন্তু 5 তারিখের পরেই তো খাঁটি আওয়ামী লীগের কাছে তাদের স্টিং রোলার। কিন্তু আপনি ফেসবুক যদি দেখেন আমার ভাইয়ার 5 তারিখের পরে একটা দিনের জন্য সে ডিঅ্যাক্টিভ হয়নি, একটা দিনের জন্য। প্রতিদিন একটা না একটা বার্তা সে দিয়েছে, প্রতিটা নেতাকর্মীর সাথে যোগাযোগ করেছে। আপনি যদি বাগেরহাটের একটা ক্ষুদ্র কর্মী থেকে বাগেরহাটের একদম উচ্চ পর্যায়ের নেতা বলেন, যদি বলেন যে জুয়েল হাসান সাদ্দাম কেমন, এক বাক্যে বলবে যে নেতা হিসেবে বা ভাই হিসেবে বা কর্মী হিসেবে তাকে 100-তে 100 দেওয়া লাগবে। এইটাই হচ্ছে মূলই। আমার ভাইয়া 17 মার্চে প্রোগ্রামটা করার কারণেই ভাইয়া হচ্ছে আক্রোশের শিকার। আমার ভাইয়া ভিডিওর মাধ্যমে বিভিন্ন বার্তা দিত, যার কারণে আমরা কিন্তু এটার হুমকির সম্মুখীন হয়েছি। আমরা বলছি যে আমরা রাজনীতি করি না, আসলে তো আমার ভাইয়া রাজনীতি করে, আমরা তো রাজনীতি করি না, আমরা তো চাকরি করি। তা বলতাম যে ওর কাজ ও করতেছে, আমাদের এগুলো নিয়ে তোমরা ফোন দিও না। কারণ আমাদের পরিবারটা বাঁচানোর জন্য একমাত্র আমি ছাড়া আর মানে আমার বড় ভাই আছে, বড় ভাই একটা পুলিশের কনস্টেবল কয় টাকা বেতন পায় আপা? এমনিতে সাদ্দাম কিভাবে অ্যারেস্ট হয়েছিলেন, কবে অ্যারেস্ট হয়েছিলেন, কোথা থেকে অ্যারেস্ট আপা ও অ্যারেস্ট হয়েছে 4ই এপ্রিল। ও 4ই এপ্রিল অ্যারেস্ট হয়েছে গোপালগঞ্জ থেকে। ও অ্যারেস্ট হয়েছিল হচ্ছে গোপালগঞ্জ ছাত্রলীগের কয়টা কর্মী ধরা পড়ছিল, ও সেই কর্মীদের গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের কর্মীরা বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগের কর্মীরা ধরা পড়ছিল। ও সেই ছাত্রলীগের কর্মীদের পুলিশদের রিকোয়েস্ট করতে যে ও ধরা খায়, ওরে ধরছিল। রিকোয়েস্ট করলে ওরে গাড়িতে উঠাইছে, তারপরে ওরে করছে। গোপালগঞ্জে গিয়েছিল কেন? গোপালগঞ্জে আমার বোনের বাড়ি আপা, আমার মেজো আপার বাড়ি গোপালগঞ্জ। মেজো আপার বাড়িতে মানে ঈদের সময় বউ ছেলে মেয়ের সাথে ঈদ করবে, যার কারণে হচ্ছে আমার মেজো আপার বাড়ি যে বাসায় যে ছিল। 5ই আগস্টের পরে তার কি অ্যাক্টিভিটি ছিল, কি করেছিল? 5ই আগস্টের পরে আপা প্রতিটা নেতা কর্মীর সাথে যোগাযোগ করছে, প্রতিটা আপনার 17ই মার্চে প্রোগ্রাম করছে। বাড়িতেই থাকতে পেরেছিল নাকি অন্য কোথাও আশ্রয় নিয়েছিল? না আপা, ওকে শুধু ওর প্রতি এটাই আক্রোশ যে বঙ্গবন্ধুর আদর্শে বাগেরহাটে যদি একটা ছাত্রলীগের ছেলে বা একটা কর্মীর নাম নিতে হয়, তাহলে সাদ্দামের নাম সবার আগে আসবে। এটা আপনি যদি এক বাক্যে কারো কাছে শোনেন, এটা আপনি প্রমাণ পাবেন, কারণ আপনার কাছে তো অনেক ঘটনার আছে সবকিছু। আপনি তো একটা সাংবাদিক, মানে একটা দর্পণ। আপনি খোঁজ নিলে জানতে পারবেন যে সাদ্দাম কেমন ধরনের কর্মী বান্ধব নেতা বা কর্মী বান্ধব কর্মী। মূল হচ্ছে সাদ্দামের সাথে আক্রোশ হচ্ছে সাদ্দাম হচ্ছে আওয়ামী লীগের একটা সাহসী যোদ্ধা। ও এমন কোন 5 তারিখের পরে একটা অনেক বড় বড় নেতা একটা ভিডিও কনফারেন্স করার পায়নি, আর প্রতিদিন একটা না একটা ভিডিও ছাড়ছে, যা ওর ফেসবুক পেজে ঘেটলে আপনি সব দৃশ্যমান আপা। তার উন্নয়ন আপা, যখন আমার ভাইয়া যখন ক্ষমতায় ছিল, এলাকায় মসজিদ, মাদ্রাসা এবং এলাকার উন্নয়নের কাজে, এলাকার মানুষের বিপদ আপদে সর্বক্ষণিক সে ছিল। তাকে ঈদের সময় আমাদের এমপি সাহেব তাকে উপহার দিত, দেখা গেল একটা উপহার দিতে, ওই উপহারটা সে নিজে না নিয়ে ওই উপহারটা সে মসজিদে এমপি সাহেবের নামে দান করে দিছে। পরে এমন হয়েছে এমপি সাহেব তাকে ফোন দিয়ে বলেছে তোরে দিলাম টাকাটা ঈদের সময় খরচ করতে, তা বলেছে ভাই আপনার নামে মসজিদে দিয়ে দিছে। আমার ভাই হচ্ছে এরকমের লোক ছিল।
এটা আমি আমার ভাই সম্পর্কে বলার থেকে আপনি যদি একটু খোঁজ নিয়ে দেখেন তাহলে আপনার কাছে আরো বেশি হবে। তো এমপি সাহেব কি এখন যোগাযোগ করেছে? এমপি সাহেব কি খোঁজ হ্যাঁ, খবর নিয়েছে এই হ্যাঁ, পরিবারটাকে? হ্যাঁ। হ্যাঁ। এমপি সাহেব সবসময় আমার পরিবারের খোঁজ খবর নেই, সব সময়। আমার আম্মা কি করছে, আমার বোনরা কি করছে, আমি কি করছি, তোদের কোনো খোঁজ টাকা পয়সা লাগবে কিনা, সবসময় সে খোঁজ খবর নিচ্ছে। কোনটাই মানে তার বিষয়ে সে নেতা বা ভাই হিসেবে সে মানে সর্বোচ্চ দিয়ে সে চেষ্টা করছে। সে টাকাটা দিয়ে সে আইনের সে উকিলরে বলে যে কাগজটা দিয়ে আয়। সে বলে না যে এইটা আবার তুই প্রচার করবি। কখনো ভাই বলে না যে এটা প্রচার করবি। ভাই বলে যে এটা হাইট রাখ। এটা আমি যে করছি এটা হাইট রাখ। ভাই কখনো বলে নাই যে প্রচার কর। সে সর্বক্ষণিক দেখছে। আমি সোশ্যাল মিডিয়ায় অনেক দেখছি যে সে আমার উম আমার ভাইয়া এবং ভাইয়ার বউ অর্থ অভাবে মারা গেছে। এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। কারণ আমরা চাকরি করি। আর আম আমরা আমরা যথেষ্ট মোটামুটি সচ্ছল। আমাদের একটা আ আমাদের ওই অর্থ সম্পদের সমস্যা নাই। তারপরেও তন্ময় ভাই সবসময় খোঁজ খবর নিছে, এখনো নিচ্ছে। তন্ময় ভাই সবসময় খোঁজ খবর নিয়ে এখনো নিচ্ছে এবং এই সে সাদ্দামের প্রতিটা সাদ্দামের স্ত্রী এবং সন্তানের মৃত্যুর পরে কি যোগাযোগ করেছে আপনাদের সঙ্গে? করলে কি হ্যাঁ, আমার তন্ময় ভাইয়ের সাথে কথা হয়েছে এই পর্যন্ত। সাদ্দামের মৃত্যুর খবর যখন জানছে সেই থেকে এই পর্যন্ত না হইলেও মানে ৭০-৮০ বার। তার মধ্যে ভাই আমার সাথে ১১ মিনিট কথা বলছে। সেই ১১ মিনিট কথার মধ্যে সে তার কথাটা ছিল এরকমের তার কথাটা ছিল এরা ঠিক এরকমের কথা যে সাদ্দাম হচ্ছে আমার ভাই। আমি শেখ তন্ময় সাদ্দামের শেষ কাজটুকু কি তোর স্বামীর স্বামী স্ত্রীর জানাজায় আসতে পারলো না, বাবা তার সন্তানের জানাজায় আসতে পারলো না, আমি ফেয়ারের ব্যবস্থা করতে পারলাম না, আমারে ক্ষমা করে দিস। ভাইয়ের শেষ কথা। ভাই এইটা ১১ মিনিট কথার মধ্যে সে নিজে কান্না করে দিয়ে ভাই এই কথাটা বলছে। তা এটা আসলে কি বলবো আর, একটা কর্মী একটা নেতার প্রতি যতটুকু ভালোবাসা রেসপেক্ট করে আমরা কর্মী, আমি তো রাজনীতি করি না, আমার ভাই করে। তাই মনে করি আমার ভাই তো সে দেখতেছে না, সে জেলে, সে খোঁজ খবর জানে। সে শুধু একটা কথাই সে জানে যে শেখ তন্ময় যদি বেঁচে থাকে, শেখ তন্ময় যদি এটা জানে, শেখ তন্ময় এটা সর্বস্ব দিয়ে চেষ্টা করবে। তার এই অনুভূতি এইটা এখনো পর্যন্ত আছে যে আমার কোনো একটা বিপদ যদি তন্ময় ভাইয়ের কানে যায়, এটা সে যে করে হোক সেটা হালকাভাবে নিবে না। সে এখন বিশ্বাস নিয়ে এখনো বেঁচে আছে, এখনো সে এই বিশ্বাসেই আছে। সে এই কান্নাকাটির মধ্যেও বলছে যে ভাইকে কি জানাইছিস, ভাই কি খোঁজ খবর কতটুকু কি নিছে। তা আমরা বলছি ভাই সব জানে, ভাই যোগাযোগ করছে, ভাই যা করণীয় সব করতেছে ভাই। তো মৃত্যুর আগে আপনার ভাবি এবং ভাতিজা মানে তাদের মানে কেন তাদের মৃত্যুর মুখে পড়তে হলো, কেন কি ছিল ঘটনা? আপা মৃত্যুর মুখে আমার ভাবি হচ্ছে প্রচুর ডিপ্রেশনে ছিল। আমার ভাবির যে মেন্টালি মানে সাপোর্টটা আমরা তো আপা পুরুষ মানুষ, আমাদের বাড়ি শুধুমাত্র আমার ভাবি, আমার মা আর আমার সহজ সরল একটা বোন আছে। একটু মানে অনেক সহজ সরল, মানে আপনি টাকা দিলেও গুনতে পারবে না। আমার বড় আপা এরকম সহজ সরল। এরা ৩ জন ব্যক্তিই থাকে। মা অসুস্থ, মাকে আপনার ১.৫ মাস হয়েছে অপারেশন করে নিয়ে আসছি খুলনা থেকে। অপারেশন করে নিয়ে আসছি, মা বিছানা থেকে ঠিকমতো উঠতে পারে না। আমার বড় আপাই আমার মাকে দেখে এখন। আর ভাবি থাকে এখন, ভাবিকে ভাইয়ের সাথে দেখা করতে যেতে পারে না। যার কারণে এবং বিভিন্ন লোক বলে যে তোর স্বামী বের হতে পারবে না। তোর স্বামী কখনো বের হতে পারবে না। আমাকে ভাবি বলতো যে আপনার ভাই কি বেরোতে পারবে না? তো আমি বললাম ভাবি নির্বাচনটা কোনো কাজে শেষ হোক,
তারপরে ভাইপোর জন্মদিন ইনশাল্লাহ আপনি ভাই আর হচ্ছে ভাইপো একসাথে পালন করবেন অনেক বড় করে। তো সে বলল যে না তাই যেন হয়। এমনিতে কোন রকম হুমকি ধামকি অপমান এরকম কোনো ব্যাপার ছিল পারিপার্শ্বিকতা না থেকে না ভয় না ভীতি? পারিপার্শ্বিক থেকে ভয়ভীতি তো পাইতোই, কারণ হচ্ছে ফেসবুকে বিভিন্ন গালাগাল করতো, বকাবকি করতো, ভাইয়াকে মাইরে ফেলবে, এই করবে সেই করবে। ফেসবুকে ভাইয়ের নামে কন্টিনিউ বকাবকি করতো। এটা নিয়েও সে আপসেট ছিল যে ও ভাই আপনার বাইরে মেরে ফেলবে। তখন আমি একটা সময় ভাবিরে বললাম, ভাবি এই ফেসবুক হচ্ছে একটা বাজে জিনিস, এটা আপনি বাদ দিয়ে দেন। তো ভাবিও বলেছে যে হ্যাঁ এটা একটা ভালো জিনিস না। ভাবি তখন ফেসবুকে কম ঢুকতো। মানে আপনার আত্মীয় স্বজনরা যদি গালাগালি করে মাইরে ফেলবে, এটা তো তার স্বামী বিষয়ে বললে তো স্ত্রীর এটা অবশ্যই একটা টেনশনের বিষয়। তো আপনারা তাকে কেমন করে মৃত পেলেন? আপা আমরা তো, আমার আম্মা ছিল হচ্ছে, আমার মামাতো বোনের বিয়ে ছিল, আমি তো ঢাকায়, আমার বড় ভাই ছিল হচ্ছে পুলিশে চাকরি করে, সে তার ক্যাম্পে ছিল। বাড়িতে আম্মা 11:30টার সময় চলে গেছে হচ্ছে আমার মামাতো বোনের বিয়ে। ভাবিদের নিয়ে যাবে, কিন্তু ভাবি বলছে যে আমার বড় আপা যে সহজ সরল, তাকে বলছে যে আমি আমি আর আপা একসঙ্গে যাবানি, ইসের পরে নামাজের পরে গাড়ি ঠিক করে রেখে দিন। তা গাড়ি ঠিক করে রেখে গেছে। তারপরে আপনার আহ, আপার ওই ভাবির ভাই আসছিল হচ্ছে বৃহস্পতিবার রাতে। ভাবি আবার হচ্ছে বৃহস্পতিবার রাতে এসে ভাবিকে একটা টাকা দিতে। ভাবি আবার তার আগে এই ভাবির পরিবারের সঙ্গে একটু যোগাযোগ কম করতো না বললেই চলে। তাই ভাবির ভাই এসে টাকা দিতে, টাকা দিলে সেই টাকাটা আবার ভাবি, আমার বড় আপা সহজ সরল, তারে বলছে যে এই টাকাটা নিয়ে ওই ওই টাকাটা নিয়ে আমার মানে আমার আমাদের বাড়ির থেকে আমার ভাবির বাড়ি 1 কিলোমিটার কম হবে।